এক দেশে দেবশক্তি নামে একজন রাজা ছিলেন। তার একটিমাত্র ছেলে। সেই ছেলেকে নিয়ে রাজার মনে বড় অশান্তি। রাজপুত্রের নাম সুন্দর, দেবতার মতো দেখতে। এমনই সুন্দর তার শরীরের গঠন আর স্বাস্থ্য। সব বিদ্যাতেই সুন্দর, সবার সেরা। যেমন লেখাপড়ায়, তেমনই তরোয়াল চালনায় আর ঘোড়ায় চড়ায়। গুণের জন্য সকলের মুখেই রাজপুত্রের প্রশংসা। দিন ভালোই কাটছিল, কিন্তু বছর 16 বয়স হবার পর থেকেই কি যে হলো, দিন দিন সুন্দরের শরীর ক্ষীণ হয়ে যেতে লাগলো। পড়াশোনায় মন বসে না, খেলাধুলোও ভালো করে করতে পারে না। সারাক্ষণ কেবলই বসে বসে ঝিমোয়। শরীরের সোনার কান্তি পুড়ে হলো কালি বরণ। একমাত্র ছেলের অবস্থা দেখে দুশ্চিন্তা, দুর্ভাবনায় রাজা রানীর মনের শান্তি, চোখের ঘুম, মুখের রুচি কিছুই আর রইল না। রাজপুত্রকে সুস্থ করে তুলবার জন্য দেশ বিদেশ থেকে বৈদ্যরা এলো। মোটা মোটা পুঁথি ঘেঁটে কত রকমের ওষুধ তাকে খাওয়ানো হলো, কিন্তু সুন্দরের অবস্থার কোনো পরিবর্তন হলো না। বৈদ্যরা হার মানলে এলো জড়িবুটি, তাবিজ, কবজ, ঝাড়ফুঁকের ওঝার দল। তারাও হার মানল। কেউই সুন্দরের রোগ ধরতে পারল না। তাদের ওষুধ কবজও কাজে লাগলো না। দিনকে দিন শুকিয়ে সুন্দরের শরীর হলো কাঠ কাঠ। তার মনেও আর বাঁচার আশা বাকি রইল না। বিরক্ত হয়ে সে একদিন ভাবল, দেশে থাকলেই অশান্তি আর হয়রানি, তার চেয়ে বিদেশে কোথাও চলে যায়। চোখের আড়ালে চলে গেলে বাপ মায়েরও জ্বালা যন্ত্রণা কমবে। এই ভেবে এক রাতে সে কাউকে কিছু না বলে গোপনে বাড়ি থেকে বেরিয়ে বিদেশের পথে পাড়ি দিল। যেতে যেতে 7 দিন 7 রাত পর সুন্দর এসে পৌঁছল এক দেশে। সেই দেশের রাজার নাম বলি। অজানা অচেনা দেশে বিদেশি রাজকুমার সুন্দর পথে পথে ঘুরে ভিক্ষে করে আর পথের পাশে দেবালয়ের চত্বরে রাত কাটায়। এভাবেই কাটতে লাগলো তার দিন। বলি রাজার ছিল রূপবতী, প্রজ্ঞাবতী নামে 2 তরুণী কন্যা। রাজার রানী কন্যা দুটিকে শিশু অবস্থায় রেখে মারা গিয়েছিলেন। সেই থেকে তিনি মায়ের স্নেহে যত্নে তাদের বড় করে তুলেছেন। 2 বোনই রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। রাজপুরীর সকলের মুখেই তাদের প্রশংসা। গুরুদেবের কাছে তারা নিয়মিত লেখাপড়া, নাচ গান শেখে। বড় বোন রূপবতী ময়ূরের মতো নাচে, কোকিলের মতো গায়, তার মুখের কথায় যেন মধু ঝরে। ছোট বোন প্রজ্ঞাবতীর ভ্রমর কালো চোখ, মাথায় বর্ষার ঘন মেঘের মতো ঘন কালো দীঘল চুলের রাশি, বাঁশির মতো মিষ্টি গলার স্বর। প্রতিদিন সকালে স্নান সেরে 2 বোন মিলে মন্দিরে গিয়ে পুজো দেয়। তারপর রাজার কাছে এসে প্রণাম করে প্রথমে রূপবতী বলে, বাবা, আপনার দয়ায় আমরা বেঁচে আছি। আপনার রাজত্বের জয় হোক। রাজা বলি খুশি হয়ে মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। তারপর প্রজ্ঞাবতী এগিয়ে এসে রাজার কপালে প্রসাদী রক্তচন্দনের ফোঁটা এঁকে দেয় যত্ন করে। পরে সে বলে, বাবা, সকলেই যে যার কর্মফল ভোগ করে, আপনিও আপনার কর্মফল ভোগ করুন। ছোট মেয়ের কথা শুনে রাজার মুখ গম্ভীর হয়ে যায়। তিনি তাকে আশীর্বাদ করতে ভুলে যান। ছোট মেয়ে প্রজ্ঞাবতী কথা বলে কম। যা সত্য তা সে খোলাখুলি বলতে ভালোবাসে, তা সে কথা যতই অপ্রিয় হোক না কেন। রাজা তাই তার সঙ্গে কথা বলেন কম, মনের অসন্তোষ কখনো প্রকাশ করেন না। এইভাবেই দিন কাটছিল। একদিন রাজা আর ধৈর্য রাখতে পারলেন না। প্রজ্ঞাবতীর কথা বড় রুক্ষ শোনালো তার কানে।
সেদিন রাজাকে রক্তচন্দনের ফোঁটা পরিয়ে রোজকার মতো যেই সে বলল, বাবা, সকলকেই কর্মফল ভোগ করতে হয়, আপনিও কর্মফল ভোগ করুন। রাজা বলি সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, মন্ত্রী, আমার এই বুদ্ধিমতী মেয়ে কর্মফলের বড্ড বড়াই করে। এই মুহূর্তে কোনো বিদেশীর সঙ্গে তার বিয়ে দাও, সে কর্মফল ভোগ করুক। রাজার কথা নড়চড় হবার নয়। মন্ত্রী পেয়াদা পাঠিয়ে সেই দিনই এক মন্দির চত্বর থেকে সুন্দরকে খুঁজে নিয়ে এলো। তারপর বাজনা না, বাদ্যি না, কোনো যৌতুক উপহার না। রাজকন্যা প্রজ্ঞাবতীর সঙ্গে বিদেশি ভবঘুরে সুন্দরের বিয়ে হয়ে গেল। বিয়ের পর প্রজ্ঞাবতী বাবাকে দিদিকে প্রণাম করে স্বামীর সঙ্গে দেশ ছেড়ে চলে গেল। বলি রাজা পাথর হয়ে বসে রইলেন। চলতে চলতে 3 দিন পর সুন্দর আর প্রজ্ঞাবতী এক নতুন দেশে পৌঁছল। পথের ক্লান্তিতে, ক্ষুধা তৃষ্ণায় দুজনেই কাতর হয়ে পড়েছিল। তাই পথের পাশে একটা দিঘির পাড়ে বটের ছায়ায় তারা বিশ্রাম করতে বসল। প্রজ্ঞাবতী এক সময় তার স্বামীকে বলল, তুমি এখানে বসে বিশ্রাম নাও, আমি শহরের দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। উইঢিবির সাপ গর্জন তুলে বলছে, তোর তো দেখছি লজ্জা ঘেন্না কোনো কিছুরই বালাই নেই। অমন সোনার রাজপুত্তুরের শরীরের ভেতরে বাসা বেঁধে রয়েছিস। রাজপুত্তুর ভালো মন্দ যা খাচ্ছে সবই তোর পেটে ঢুকছে। ছ্যা ছ্যা, ওখান থেকে বেরিয়ে নিজের পথ দেখতে পারিস না? শুনে সুন্দরের মুখের সাপ রাগে ফোঁস গর্জন তুলতে লাগলো। পরে বলল, আমি না হয় লজ্জা ঘেন্নার মাথা খেয়েছি, তুই যে দেখছি বেহায়ার হদ্দ। দুকলসি মোহরের ওপর বাসা করে বসে আছিস। ও মোহর তোর কোন কাজে লাগবে শুনি? কোনো মানুষ পেলে তার কত উপকার হতো। উইঢিবির সাপ হিস হিস করে ফনা দুলিয়ে বলল, যত বড় মুখ না তত বড় কথা। তোর মরণ হয় না কেন? কেউ কি জানে না পুরনো টক আমানির মধ্যে সর্ষে ফুটিয়ে রাজপুত্তুরকে খাইয়ে দিলে তুই তক্ষুনি মরে যাস? এই বলে সে শহরের দিকে চলে গেল। সুন্দর একে অসুস্থ মানুষ, তাই পথ চলার ক্লান্তি আর ক্ষুধায় খুবই নরম হয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে ডুবে গেল। খুব অল্প সময়ের মধ্যেই প্রজ্ঞাবতী শহর থেকে দুজনের মতো চাল ডাল মশলাপাতি হাঁড়িকুড়ি কিনে ফিরে এলো। কাছাকাছি এসে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়তেই সে চমকে উঠে গাছের আড়ালে সরে দাঁড়ালো। সেখান থেকে চুপি চুপি উঁকি মেরে দেখল, একটা উইঢিপির ওপর মাথা রেখে সুন্দর অঘোরে ঘুমোচ্ছে। ঘুমের ঘোরে ঠোঁট দুটি অল্প ফাঁক হয়ে রয়েছে, আর সেই ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আছে একটা লিকলিকে সাপের মাথা। আর কাছেই উইঢিবির গর্ত থেকে মাথা বার করে সেদিকে তাকিয়ে ফনা দোলাচ্ছে অন্য একটা সাপ। প্রজ্ঞাবতী গাছের আড়ালে দাঁড়িয়ে শুনতে পেল। সুন্দরের মুখের সাপ সঙ্গে সঙ্গে বলে উঠল, তুই কিসে নিকেশ হোস আমি জানি না ভেবেছিস? খানিকটা ফুটন্ত তেল কিংবা জল ওই উইঢিবির গর্তে ঢেলে দিলেই তুই অক্কা পাস। বলেই মাথা গুটিয়ে সুরুত করে ঢুকে গেল সুন্দরের মুখের ভেতরে। উইঢিবির সাপও ফনা গুটিয়ে নিজের গর্তে ঢুকে গেল। তাদের দুজনের কেউই বুঝতে পারল না নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে পেটের গোপন কথা যা ফাঁস করেছিল তার সবই গাছের আড়ালে দাঁড়ানো প্রজ্ঞাবতীর কানে পৌঁছে গেল। সাপ দুটো অদৃশ্য হতেই প্রজ্ঞাবতী এগিয়ে গিয়ে আগে খড়কুটো দিয়ে আগুন ধরালো। তারপর এক মালসা তেল সেই আগুনে গরম হতে দিয়ে সুন্দরের ঘুম ভাঙালো। সুন্দর উঠে বসলে সে সব কথা তাকে খুলে বলল। সব শেষে বলল, তুমি তেলটা খেয়াল করো, আমি ততক্ষণে খানিকটা আমানি ভাত কোনো গেরস্ত বাড়ি থেকে চেয়ে নিয়ে আসি। খুব অল্প সময়ের মধ্যেই সে আমানি ভাত আর সর্ষে নিয়ে ফিরে এলো। তা দিয়ে যেমন শুনেছিল তেমনই করে সাপের মরণ ওষুধ বানিয়ে স্বামীকে খাইয়ে দিল। ফোটানো সর্ষে মেশানো আমানি ভাত পেটে যেতেই সুন্দরের মনে হলো
তার সারা শরীর থেকে যেন একটা পাহাড় প্রমাণ বোঝা নেমে গেল। অবসন্ন ভাব কেটে গিয়ে শরীর হয়ে উঠল চনমনে, মন ফুরফুরে। সে আনন্দে প্রজ্ঞাবতীর হাত চেপে ধরে বলতে লাগলো, আমায় তুমি নতুন জীবন দিলে প্রজ্ঞাবতী। কি কষ্ট যে পেয়েছি এতদিন, সইতে না পেরে মনের ঘেন্নায় বাপ মা ছেড়ে নিজের দেশ ছেড়ে ভিন দেশে পালিয়ে এসেছিলাম। খড়কুটোর আগুনে ফটফট করে ফুটছিল তেল। প্রজ্ঞাবতী তেলের মালসা নামিয়ে আগুন গরম সমস্তটা তেল ঢেলে দিল ওই ঢিবির গর্তে। বার দুই কেবল ভেতর থেকে অস্পষ্টভাবে সাপের ফোঁস ফোঁস গর্জনের শব্দ শোনা গেল। তারপর আর কোনো শব্দ নেই। প্রজ্ঞাবতী বুঝতে পারল সব শেষ। দিন কতক সেই গাছতলাতেই কাটালো তারা। তার মধ্যে উই ঢিপি খুঁড়ে সুন্দর সমস্ত মোহর বার করে এনে পোটলা বাঁধল। তারপর প্রজ্ঞাবতীকে সঙ্গে করে নিজের দেশের দিকে রওনা হলো।